স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে আজকে আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৩১ নম্বর এপিসোড। সকাল মানেই নতুনত্বের সূচনা, কিন্তু নতুনত্ব মানেই সবসময় সুমিষ্ট হয় না। এলিজাবেথের জ্বর কিছুটা কমলেও একেবারে সেরে ওঠেনি। ক্লান্ত শরীর নিয়ে একটু দেরিতেই ঘুম ভাঙল। বিছানা ছেড়ে উঠে প্রথমেই তাকবীরকে খুঁজতে শুরু করলো এলিজাবেথ। কাল রাতের ঘটনাগুলো এখনও মাথায় ঝড় তুলছে। মনে হাজারটা প্রশ্ন, যার উত্তর তাকবীর ছাড়া আর কেউ দিতে পারবে না। তাকবীরকে খুঁজতে খুঁজতে এলিজাবেথ প্রথমবারের মতো পা বাড়ালো তাকবীরের রুমের দিকে, যেটা সমাজের চোখে তার স্বামীর ঘর। এলিজাবেথ দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল ঘরটা পুরোপুরি ফাঁকা। কোথাও তাকবীরের কোনো চিহ্ন নেই। তাকবীর সচরাচর এত তাড়াতাড়ি কোথাও যায় না। মনের অস্থিরতা মিলে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করলো। এলিজাবেথের চোখ আটকালো তাকবীরের বিছানায়। খুবই এলোমেলো হয়ে রয়েছে। কাজের মানুষ যে কাজ ছাড়া থাকতে পারে না, এ এক অমোঘ সত্য। এলিজাবেথের জীবনেও তাই। দীর্ঘদিন ধরে নিজেকে গুটিয়ে রেখেছে তাকবীরের নিষেধাজ্ঞায়। এক কাপ চা বানানো তো দূরের কথা, ঘরের ছোটখাটো কাজেও হাত বাড়ানো নিষেধ। বিছানা গোছাতে এগিয়ে গেল এলিজাবেথ, কিন্তু বিছানার চাদর ঝাড়তে গিয়ে হাতে উঠে এলো একটি ছবি। প্রথমে ঠাউর করতে পারেনি কিছুই, কিন্তু ছবিটা ভালো করে দেখার সঙ্গে সঙ্গে হাত থরথর করে কেঁপে উঠল এলিজাবেথের। ছবিটি হাত থেকে খসে মাটিতে পড়ে। শ্বাস আটকে এলো এলিজাবেথের। চোখ দুটো ধীরে ধীরে আবার ছবির দিকে গেল। এক অপ্রীতিকর নৃশংস দৃশ্যের সাক্ষী হলো এলিজাবেথের স্নায়ু। ছবিটা এতই নৃশংস যে কোনো দুর্বল হৃদয়ের মানুষ এটাতে বেশিক্ষণ চেয়ে থাকতে পারবে না। ছবিতে আছে বন্ধ ঘর, মেঝে রক্তে ভেসে গেছে। সেখানে পড়ে আছে এক নারী, ধ্বংসস্তূপের মতো। তার দুই উরুর মাঝখানে সদ্য জন্মানো একটি শিশু, রক্তে মাখা, নীরব। দেখেই বোঝা যাচ্ছে দুজনেই মৃত। এলিজাবেথ ঝুঁকল, কাঁপা কাঁপা হাত বাড়ালো ছবিটা নেয়ার জন্য, কিন্তু তার আগেই খপ করে কেউ হাতে তুলে নিল ছবিটা। এলিজাবেথ চমকে উঠল, সোজা হয়ে অবাক চোখে তাকালো তাকবীরের দিকে। তাকবীরের শ্যামবর্ণ ঢাকা এক গভীর গম্ভীরতায়। তাকবীর ছবিটার হাতে রাখল না, সরাসরি পকেটে ঢুকিয়ে নিল। চোখে ফুটে উঠেছে অস্বস্তির ছাপ। ভালো মানুষ, এটা কি ছিল? তাকবীর নিঃশব্দ। এলিজাবেথের কৌতূহল আরও বাড়ে। তাকবীরের চোখ ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে। হাতের মৃদু কাঁপন কৌতূহলের ঝড় তুলল এলিজাবেথের ভিতর। ভালো মানুষ, বলুন, ওটা কে ছিল? এটা একটা মুভির সিন, খালি গলায় প্রত্যুত্তর করে তাকবীর। এলিজাবেথের ললাটের মাঝ বরাবর ভাঁজ সংকুচিত হলো, পাশাপাশি চোখে সন্দেহ সংকুচিত হয়। এরকম নৃশংস মুভিও হয়, আর এটাই বা আপনার বালিশের নিচে কেন? তাকবীরের শ্যামবর্ণ ঠাসা উদ্বিগ্নতায় শুষ্ক ঢোক গিলে সরু গলায় বলল, বাস্তবে হতে পারলে মুভিতে হতে পারবে না কেন? মুভিটা আমার খুব প্রিয় ছিল, তাই রেখে দিয়েছি, নাথিং এলস। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই তাকবীরের মাথায় চাপানো সাদা টুপিতে চোখে পড়ল এলিজাবেথের। সংসদ সদস্য হওয়ার কারণে তাকবীর প্রায়শই পাঞ্জাবি পরলেও আজ টুপি পরা এলিজাবেথকে বিস্মিত করল। দ্বিধাহীন কণ্ঠে প্রশ্ন করল এলিজাবেথ, আপনার মাথায় টুপি কেন? কোথায় গিয়েছিলেন আপনি? তাকবীর আজ অপ্রত্যাশিতভাবে একবারও তাকাচ্ছে না এলিজাবেথের দিকে। নত দৃষ্টি নিবিষ্ট করে রেখেছে শুরু থেকে। নত দৃষ্টিতে স্থির থেকেই শান্ত গলায় বলল, জানা যায়। কার? কে মারা গেছে? তাকবীরের কণ্ঠ কঠিন, তবে স্তব্ধতার মতো ভারী। বিয়ান। আঁতকে উঠল এলিজাবেথ। বিয়ানের মৃত্যুর খবর ওর কোমল মনে গভীর প্রভাব ফেলল। কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কিভাবে মারা গেল? তাকবীর একই নিরসক্ত স্বরে উত্তর দিল, কার অ্যাক্সিডেন্ট। ইন্নালিল্লাহ, উনি তো খুব ভালো মানুষ ছিলেন। রিয়ান ভাইয়া কি খুব ভেঙে পড়েছে? তাকবীরের ঠোঁটের কোণে সামান্য তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, তবে তা এলিজাবেথের দৃষ্টির আড়ালেই রইল। খাদযুক্ত স্বরে বলল, কিছুটা। তাকবীর মাথার টুপি খুলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে খালি গলায় বলল, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, সব উত্তর দেব, তবে একটু সময় চাচ্ছি। খুব ক্লান্ত আমি, একটু একা থাকতে চাই। এলিজাবেথ আর কথা বাড়ালো না, নীরবে মাথা নেড়ে বের হয়ে যাচ্ছিল। তাকবীরের বিশ্বস্ত লোক রেয়ান আর বিয়ানের কথা চিন্তা করেই হয়তো মন এত ভারাক্রান্ত। এটা বোঝা কঠিন ছিল না এলিজাবেথের জন্য। দরজা পেরিয়ে যাচ্ছিল এলিজাবেথ,
হঠাৎ পেছন থেকে ভেসে এলো তাকবীরের সেই দালিপকৃত দায়িত্বশীল কণ্ঠ। এলোকেশি, বার অনুযায়ী আজ মাথায় তেল দেওয়ার দিন। এলিজাবেথ ঠোঁট চেপে হাসল, হেসে মাথা নইয়ে বেরিয়ে গেল নিঃশব্দে। ভেবে পায় না এই মানুষটা কিভাবে এত কিছু নজরে রাখে। ওর মতো অগোছালো একজনের জীবনে তাকবীর এক সাজানো শৃঙ্খলা এনে দিয়েছে। কখন নখ কাটার দরকার, মাথায় তেল দেয়া প্রয়োজন, কিংবা নিজের মতো একা থাকার প্রয়োজন, এলিজাবেথ জানার আগেই তাকবীর সব বুঝে যায়। অদ্ভুত হলেও সত্যি। এলিজাবেথ চলে যেতেই তাকবীর পেছন ফিরে সেই খালি দরজার দিকে তাকালো। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো নীরবে গড়িয়ে পড়ল। তখন বিকেল। এলিজাবেথ নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগোচ্ছিল। তখনই দেখা হয় তাকবীরের সাথে। তাকবীরও উপরেই আসছিল। দুজনের চোখাচোখি হতেই সৌজন্যমূলক হাসি উপহার দিল একজন আরেকজনকে। এলিজাবেথ আর এগিয়ে গেল না। তাকবীর এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। ফুলগুলো এলিজাবেথের দিকে এগিয়ে দিল তাকবীর। একগাল হেসে উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাপি 1 মান্থ ম্যারেজ অ্যানিভার্সারি, লাভ অফ মাই লাইফ। দেখতে দেখতে একটা মাস হয়ে গেল। উজ্জ্বল মুখ স্নান হয়ে এলো, ম্লান হয়ে এলো এলিজাবেথের। টানাপোড়েনে জ্বলন হয় বুকের ভেতর। তবুও এলিজাবেথ স্মিত হেসে তাকবীরের হাত থেকে ফুলগুলো নিল। হাসল তাকবীর নিজেও, তবে অন্য সময়ের মতো এত প্রাণখোলা ছিল না সে হাসি। একটু আমার রুমে আসবে, কিছু কথা ছিল। বুকের গভীরে মোচড় দিয়ে উঠল এলিজাবেথের। তাকবীর আজ প্রথমবারের মতো ওকে নিজের ব্যক্তিগত কক্ষে আসার ইঙ্গিত দিল। তবে কি আজ তাকবীর তার অধিকার দাবি করতে চলেছে? ফুল নিয়ে আসাটাও কি তাই? এলিজাবেথের মনের ভেতর হঠাৎই অজস্র অদ্ভুত চিন্তা মাথাচাড়া দিয়ে ওঠে। তাকবীর আবারও চোখের ইশারায় ডাকলো এলিজাবেথকে। অতঃপর নিজে আগে এগিয়ে গেল কক্ষের দিকে। এলিজাবেথ দম বন্ধ করে ধীর পায়ে তাকবীরের পিছু পিছু গেল। এলিজাবেথ কক্ষের ভেতর পা রাখতেই তাকবীর দরজা ভেতর থেকে আটকে দেয়। কিছু মুহূর্তের ব্যবধানে দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এলিজাবেথ, তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে। যাওয়ার সময় চোখে মুখে যে ভয় আর সংশয়ের ছায়া ছিল তা মুছে গেছে, বরঞ্চ ঠোঁটের কোণে ফুটে আছে উজ্জ্বল প্রশান্ত হাসি। কিন্তু সেই উজ্জ্বলতা মুহূর্তেই ম্লান হয়ে গেল। নিচ থেকে ভেসে আসা চিৎকার চেঁচামেচিতে থমকে দাঁড়ালো। সেই স্বর যে পরিচিত, খুবই পরিচিত। এলিজাবেথ সিঁড়ির কাছে ছুটে গিয়ে নিচে তাকাতেই দেখল বিধ্বস্ত রিচার্ডকে। রিচার্ডের মুখে রক্তের দাগ, পোশাক এলোমেলো। এলিজাবেথ, এলিজাবেথ, এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের নাম ধরে চিৎকার করতে করতে ভেতরে আসছে, কিন্তু সেই কণ্ঠস্বর যা একসময় গর্জনের মতো ভরাট ছিল, আজ তা ভাঙা ঢেউয়ের মতো কাঁপছে। সর্বদা পরিপাটি থাকা রিচার্ডের শরীর আজ বিধ্বস্ত, চুলগুলো উস্কো খুস্কো ঝড়ের তাণ্ডব সয়ে আসা। সেই শক্তিশালী দৃঢ়চেতনা মানুষটা নিস্তেজ হয়ে ভেতরে ঢুকেছে ভারী পায়ে। রিচার্ডের সমুদ্র নীল চোখজোড়া নিবদ্ধ এলিজাবেথের দিকে, তবে সেখানেও এক শূন্যতা। নির্বাক হয়ে গেল এলিজাবেথ এই এক অন্য রিচার্ডকে দেখে। এলিজাবেথ রিচার্ডের চোখের গভীরে খুঁজল সেই তেজ, সেই আগুন যা গলিত লোহার মতো ভয়াবহ, কিন্তু সেখানে এখন কিছুই নেই, একদম শূন্য। এলিজাবেথ রিচার্ডের শূন্য দৃষ্টির গভীরে চেয়ে থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এক অজানা টানে। রিচার্ড আরও কয়েক কদম এগোতেই পেছন থেকে দুজন গার্ড এসে ওকে বাধা দেয়। একজন গার্ড রিচার্ডের কাঁধে হাত রাখতে রিচার্ড ওদের আঘাত না করে উন্মাদের মতো পাশের কাচের গ্লাসে হাত দিয়ে আঘাত করতে শুরু করে। হাত থেকে ঝরতে থাকা প্রতিটি রক্ত ফোঁটার সাথে বেরিয়ে যাচ্ছিল সমস্ত অব্যক্ত সব যন্ত্রণা। সাদা টাইলস তাজা লাল রক্তে সিক্ত হয়ে উঠল। রিচার্ডের এমন পাগলাটে কাণ্ড দেখে ভরকে গেল গার্ড দুজন। তারা আর এগোনোর সাহস পেল না, থমকে দাঁড়িয়ে রইল সেখানেই। এলিজাবেথ স্তব্ধ হয়ে দূর থেকে দেখছিল রিচার্ডের ছটফটানি। ওর চোখজোড়া বিস্মিত ক্ষোভই, একই সাথে বুকের ভেতর অস্থিরতা। শব্দে উপর থেকে তাকবীরও নেমে আসে। রিচার্ডকে এমন অবস্থায় দেখে তাকবীর কিছু দূরে থেমে দাঁড়িয়ে গেল। তাকবীরের ফোলা চোখের লালচে আভা বলে দিচ্ছিল এই শক্তিশালী মানুষটা কতটা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে এসেছে। মনের ক্ষোভ অনুযায়ী রক্ত ঝারিয়ে রিচার্ড শান্ত হলো। হেলে দুলে গিয়ে দাঁড়ালো এলিজাবেথের সামনে। ক্রমাগত এলিজাবেথের বুকের ভেতরের চাপ বাড়তেই থাকে। রিচার্ড শূন্য অভিব্যক্তিতে কাতর দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের দিকে, ঠিক তেমনইভাবে চেয়ে এলিজাবেথ রিচার্ডের দিকে। দুজনের চোখে এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ, এক অদৃশ্য সেতু, যে সেতুর উপর দাঁড়িয়েছিল তারা দুজন, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারছিল না। আমায় একটু জড়িয়ে ধরবে রেড?
রিচার্ডের কণ্ঠে গভীর আরতি, যেন ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। এই ভাঙা শহর এলিজাবেথের বুকের গভীরে এক অজানা যন্ত্রণা ঢেউ তুলে মোচড় দিয়ে উঠল অভ্যন্তরে। এমন দুর্বলতা, এমন অসহায় আকুতি কি কখনো মানায় এই নিষ্ঠুর গ্যাংস্টার বসের কণ্ঠে? কিন্তু আজ, আজ কিছু আলাদা। রিচার্ড চেয়ে আছে এলিজাবেথের দিকে নিঃশব্দে। হিংস্রতার আগুন নেই, ক্ষুব্ধতা নেই, বরং কোথাও লুকোনো এক তীব্র ব্যথা, যা বহুদিন ধরে জমেছিল সুরক্ষিত এক দুর্ভেদ্য দুর্গে। সেই দুর্গের দেয়ালগুলো আজ ভেঙে যাচ্ছে, খসে পড়ছে অজানা এক তীব্রতার কাছে। রিচার্ডের চোখের গভীরতা এলিজাবেথকে আকর্ষণ করছে এমনভাবে, যেন এক অদৃশ্য বাঁধনে ওকে টেনে নিচ্ছে। শরীরের শক্ত বাঁধ ভেঙে গিয়ে নরম হয়ে এলো এক অজানা আকর্ষণের বশে। পায়ের পদক্ষেপ নিচ থেকে এগিয়ে গেল এক মহাকালীন ঘোরের মধ্য দিয়ে এক অনিবার্য ভবিষ্যতের দিকে। তাদের মাঝখানের শূন্যতাটি মিলিয়ে গেল কোনো এক গোপন প্রভাতের আলোয়। দুটো খাদযুক্ত দৃষ্টিতে মিশে গেল স্বকীয়তা খেওয়ালো। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে আলগোছে জড়িয়ে ধরল রিচার্ডকে। মিশে গেল দুটি বৃক্ষপট। এলিজাবেথ ওর নরম তুলতুলে হাত দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের পিঠ। শরীরের ঢেউ খেলে গেলেও আজ এলিজাবেথ কাঁপল না, মিশে রইল রিচার্ডের বুকে। অনুভব করছিল রিচার্ডের বুকের ভেতরের গুপ্ত সেই অসহনীয় যন্ত্রণা। রিচার্ড ধরল না এলিজাবেথকে, পরিবর্তে শুধু নিজের পুরুষালী রুক্ষ থুতনি রাখল এলিজাবেথের কাঁধে। চোখ বুজে ফেলল। এটুকু সংস্পর্শেই ছেড়ে দিল রিচার্ড তার শরীরের সমস্ত ভার এলিজাবেথের উপর। নিঃশব্দে এলিজাবেথ চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু, অযাচিত অজানা কারণে। কেউ বুঝতে পারল না এলিজাবেথের কান্নার কারণ। এলিজাবেথ হাতের দৃঢ়তা আরো বাড়িয়ে রিচার্ডের বুকে ঠেকানো নাকটা ধীরে ঘষে নিল তার ত্বকের উপর। একটানে শুষে নিতে চাইল রিচার্ডের শরীরের সমস্ত ঘ্রাণ। ওর মন অনুভব করছিল রিচার্ডের ভেতরের অশান্ত ঝড়। এলিজাবেথের চোখে ছিল বেদনার গভীরতা, আর বুকে ছিল অনিশ্চিত তবু দৃঢ় গুপ্ত অনুভূতিগুচ্ছ। মুষ্টিবদ্ধ হয়ে গেল তাকবীরের হাত এই দৃশ্য দেখে। রিচার্ড চোখ খুলল, সরাসরি তাকালো তাকবীরের উত্তপ্ত চোখে। মুহূর্তেই রিচার্ড এলিজাবেথের থেকে সরে আসলো, অতঃপর ধীর কদমে এগিয়ে গেল তাকবীরের দিকে। এলিজাবেথ অচেতন হয়ে তাকিয়েছিল রিচার্ডের পরবর্তী পদক্ষেপের দিকে। তখনই সদর দরজায় ছুটে এসে থামল ন্যাসো আর লুকাস। দুজনেই হাঁপাচ্ছিল, চোখে অশ্রু। এলিজাবেথ বিস্মিত চোখে লুকাসের দিকে তাকাতে লুকাস ভাঙা গলায় বলল, ফাদার আর নেই। থমকে গেল এলিজাবেথ মুহূর্তের জন্য, চোখেতে ফিরে তাকালো রিচার্ডের দিকে। একটা মানুষটি কতটা শক্ত আর কঠোর হলে এখনো নিজেকে এত দৃঢ়তায় আটকে রাখতে পারছে, অথচ তার সাথে থাকা দুজনের কষ্টের সাক্ষী বহন করছে তাদের রক্তলাল চোখ। সেখানে রিচার্ডের চোখে মুখে কোনো পরিবর্তন নেই, অভিব্যক্তি শূন্য, যদিও ভিতরে এক তোলপাড় করা ঝড় চলছে। তাই এলিজাবেথ নিজে অনুভব করেছে আজ। রিচার্ড এক পা এগিয়ে তাকবীরের সামনে দাঁড়ালো, চোখে তীব্র ঘৃণা আর গলার স্বরে অস্বীকার। শব্দগুলো চিবিয়ে চিবিয়ে বের হতে লাগলো। এবার আর কোনো সম্পর্কের টানে খেলা হবে না, এবার খেলা হবে প্রফেশনালি। তোর পতন আজ থেকে শুরু। তাকবীর দাঁতে দাঁত চেপে রইল, কোনো কথা না বলল। চোখে রাগের আগুন জ্বলছিল। দূর থেকে এলিজাবেথ, ওরা কেউ কিছুই শুনতে পেল না রিচার্ডের কথা। রিচার্ড ঘুরে একবার তাকালো এলিজাবেথের দিকে, পরপর ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে এলিজাবেথের পাশ ঘেঁষে সামনে এগোতে থাকে। পিছন থেকে ডেকে উঠল এলিজাবেথ, আপ। অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ডের মস্তিষ্ক আবারও ফিরে গেল তার ভয়ঙ্কর পৈশাচিক স্বরূপে। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠে পেছন ফিরে এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরল, বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠ। আমার কাছে নারী মানেই বিধ্বংসী, তুইও তার বাইরে না, বিধ্বংসী নারী। এলিজাবেথকে এক হাতে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে হনহনিয়ে বেরিয়ে গেল রিচার্ড। পিছন পিছন গেল ন্যাসো আর লুকাস। এলিজাবেথ থমকে রিচার্ডের যাওয়ার পানে তাকিয়ে রইল। কার্নিশ কোণে বাড়িধারা, বারবার ভেঙে আসছে ঠোঁট। তাকবীর তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথের সামনে এসে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে রুমাল বের করে বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলোকেশী, তুমি এখনো তাদের দেওয়া কষ্ট বহন করে চোখের পানি ফেলছো, যারা তোমাকে মূল্য দেয় না। নিজেকে কষ্ট দিও না, তোমার চোখের জলগুলো বাঁচিয়ে রাখো। তুমি আমার কাছে অমূল্য কারোর ব্যবহৃত পুতুল নও, শক্ত থাকো আমার জন্য। এলিজাবেথের কানে আদেও কোনো কথা পৌঁছায় না। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া অকুতভয়ী হৃদিণ্ড হৃদয় এখনো চেয়ে আছে শূন্য দরজার পানে।
কিছু কিছু মানুষ আমাদের জীবনে অদ্ভুতভাবে মূল্যবান হয়ে ওঠে, যাদের কষ্ট আমাদের ভেতরটা টুকরো টুকরো করে দেয়। আবার তাদের কর্মকাণ্ড বুকের ভেতর একরাশ অভিমান সৃষ্টি করে। যেমন এই দুনিয়ায় ফাদারই ছিল একমাত্র ব্যক্তি যাকে গ্যাংস্টার রিচার্ড কায়নাত সম্মান করত, যাকে মানত। সেই ফাদারই ছিল রিচার্ড কায়নাতের জন্য ভাগ্য পরিবর্তনকারী, যে ছোট এক রেদওয়ান থেকে ইতালির সবচেয়ে বড় গ্যাংস্টারে পরিণত করেছে রিচার্ডকে। সেই ফাদারের মৃত্যুর পরও রিচার্ড শেষ দেখা পর্যন্ত দেখতে গেল না, কারণ ফাদারই ছিল একমাত্র কালপিট যে এলিজাবেথকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গিয়েছিল। এমনকি যে হামলা তাকবীরের উপর ইতালির হসপিটালে করা হয়েছিল, তার কেউ না, ফাদার নিজেই করিয়েছিল। আর কিছুক্ষণ আগে বাগানবাড়িতে এলিজাবেথকে মারার জন্য যারা এসেছিল, তারাও ফাদারেরই লোক ছিল। এসব কিছু শুরু থেকেই জানতো রিচার্ড, আর সেই থেকেই ফাদার আর রিচার্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তবে ফাদার জানতো না যে রিচার্ড সত্যিটা জানতো। ফাদার এবং তাকবীরের মধ্যে পূর্ব পরিচয় ছিল, তবে তাদের সম্পর্কের প্রকৃতি বা তাদের মধ্যে কি সংযোগ ছিল সেটা রিচার্ড এখনো বুঝে উঠতে পারেনি। রহস্যটি ওর মনে এক অসমাপ্ত প্রশ্ন হয়ে রয়ে গিয়েছিল, যার উত্তর জানার জন্য রিচার্ড গভীরভাবে অনুসন্ধান করছিল। তবে তার আগেই ঘটে গেল এক অপ্রত্যাশিত রহস্যময় ঘটনা। তবুও গ্যাংস্টার বস দমে যায় না। সে তার কাছ থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়নি, অভিমানের বাঁধও ভাঙতে দেয়নি। কারণ মানুষটা এতটাই কঠোর, এতটাই অটল যে তার রাগ আর ক্ষোভের সামনে কারোর টিকে থাকা সম্ভব নয়। রিচার্ডের অন্তরের গহীনে যে দুর্বোধ্য শক্তি রয়েছে, তা ওকে কখনো পিছিয়ে যেতে দেয় না। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বাংলাদেশের সোয়াট টিম জয়েন করতে 5 জন আমেরিকা এজেন্ট। তাদের বিশেষভাবে আনা হয়েছে একটি গোপন কেসের জন্য, কিন্তু সংবাদ মাধ্যমে এই তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তাদের রিসিভ করার জন্য প্রেম নিজেই এয়ারপোর্টে উপস্থিত হয়। উপর মহলের নির্দেশে প্রেমকেও সোয়াট টিমে ট্রান্সফার করা হয়। প্রেমের থেকে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তার সহকর্মী মাহাব। শীতের মৌসুমে রোদ যেমন মজার, তেমনি তাপও বেশ তীব্র। রোদের নিচে দাঁড়িয়ে থেকে প্রেমের ফর্সা অবয়ব ইতিমধ্যে লালচে বর্ণ ধারণ করেছে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। প্রেম পাতলা হলেও লম্বায় বেশ। শরীরের মাংসে একটু কৃপণতা থাকলেও তা গড়নকে একেবারে খাটো করে না। টি শার্টের উপর পরা লেদারের জ্যাকেটটা বাতাসে উঠছে, সঙ্গে চুলগুলোও বাতাসে খেলে যাচ্ছে। সাধারণত পুলিশ অফিসারদের অন ডিউটি অবস্থায় রিপ জিন্স বা স্কিনি প্যান্ট পরা নিষেধ। তবে অবাধ্য প্রেম স্বাচ্ছন্দ্যে সব নিয়ম ভেঙে যাচ্ছে। ফর্মাল প্যান্টের বদলে জিন্স পরেছে, আর পায়ে ব্ল্যাক শু। সব মিলিয়ে দেখতে ভালোই লাগছিল, যদিও অভিব্যক্তিতে তিক্ত ছাড়া কিছুই নেই। হঠাৎ করেই প্রেমের কপালের সমস্ত বিরক্তির ছাপ মিলিয়ে গেল। চোয়াল ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে চোখে মুগ্ধতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল প্রেম, চোখের মুগ্ধতা আরও বাড়ানোর জন্য। নিষ্প্রভ ও দ্বিধাহীন নজরে চেয়ে থাকলো এয়ারপোর্টের ভিতর থেকে লাগেজ হাতে এগিয়ে আসা মেয়েটির দিকে। কাকতালীয়ভাবে মেয়েটির ড্রেস আপ সম্পূর্ণভাবে প্রেমের সঙ্গে মিলে গিয়েছে। শুধু মেয়েটির চুল কাঁধ পর্যন্ত আর ব্রাউন কালার করা। প্রেম ঠোঁট কামড়ে হেসে এগিয়ে গেল মেয়েটির দিকে। হে লেডি। তিরিক্ষি মেজাজে পেছন ফিরল লারা। সানগ্লাসের ফাঁক দিয়ে এক নজরে প্রেমের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পরপর গমগমে ব্যস্ত গলায় বলল, হোয়াট? নাথিং, জাস্ট ইউ। প্রেম বাঁকা হাসি হেসে ঠোঁটের কোণে ঝুলিয়ে লারার সামনে এসে দাঁড়ালো। শক্ত হলো লারার চিবুক। প্রেমের চোখে চোখ রেখে বলল, দাঁতে দাঁত চেপে, আর ইউ ইনসেন? প্রেমে অবাক হওয়ার ভঙ্গি ধরে দুপাশে মাথা নাড়ল ঘন ঘন। রাস্তা ছাড়ুন, যত্ত সব। প্রেম তো সামনে থেকে সরে না, উল্টো প্রশ্ন ছুড়ল, আপনার নামটা যেন কি মিস? লারা অতিরিক্ত কথা বাড়াতে চাইল না। প্যান্টের পকেট থেকে ফোন বের করে গাড়ির জন্য কাউকে কল দিতে দিতে ব্যস্ত গলায় বলল, লারা, লারা স্ট্রন। ভ্রু চিয়ে ঠোঁট কামড়ে হাসল প্রেম। একগাল হেসে মনে মনে বিড়বিড় করে আওড়ালো, উপস, লারা জানস। তবে লারা ছিল আরো বেশি তীক্ষ্ণ, চতুর। প্রেমের বাক্য কর্ণপাত হয়ে গেল লারার। ফোন পকেটে রেখে লারা সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো প্রেমের মুখভাবে। প্রশ্ন ছুড়ল, ইয়োর নেম? প্রেম, প্রেম আহসান। নামের মতোই চরিত্র। চাপা স্বরে বলে লারা লাগেজ নিয়ে সামনে হাঁটা ধরল। প্রেম অবাক হয়ে পেছন থেকে গলা উঁচিয়ে ডেকে উঠল, আরে ম্যাম, আর কয়েকটা লাইন তো বলে যান, কোথায় যাচ্ছেন? লারা সামনে এগিয়ে যেতে যেতে গলা উচালো, আপনার নামে থানায় কমপ্লেন করতে। প্রেম মাথার পেছনে হাত দিয়ে ঠোঁট কামড়ে হাসল। পরপর উচ্চ শব্দে ফেলল, ঠিক আছে, আমি আপনাকে থানায় পৌঁছে দিয়ে আসছি।
প্রেম সঙ্গে সঙ্গে ওর পকেট থেকে জিপের চাবিটা মাহাবের দিকে ছুঁড়ে মারল। মাহাব অবাক হলো বটে, তবে মিস হলো না। চাবিটা হাতে নিয়ে প্রেমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে প্রেম চোখে টিপ দিয়ে লাড়ার পেছন দৌড় দিল। তাজ্জব সেখানেই ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল মাহাব। দিয়াবাড়ির পাশের খোলা জায়গায় রাজনীতির এক বিশাল সভার আয়োজন করা হয়েছে। উৎসবের আমেজে সমাজ কল্যাণ ক্লাব তাদের খেলা পরিবেশন করছে। সেই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মিনিস্টার তাকবির দেওয়ান, যিনি স্টেজে বসে খেলা উপভোগ করছেন। ঠোঁটে অমায়িক হাসির এক চিলতে রেখা। মাঠের খেলা জমে উঠেছে দুই দলের প্রতিদ্বন্দ্বিতায়। চারপাশে পুলিশি নিরাপত্তা আর সাংবাদিকদের ভিড়। পেছনের বিশাল স্ক্রিনে খেলার প্রতিটি মুহূর্ত তুলে ধরা হচ্ছে। একদিকে মাঠের উচ্ছ্বাস, অন্যদিকে তাকবীরের শান্ত দৃঢ় উপস্থিতি, সব মিলে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। তবে হঠাৎই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মাঠের খেলা থেমে গেল মুহূর্তেই। খেলোয়াড়রা চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। দর্শকদের মাঝেও শোরগোল আর ফিসফাস শুরু হলো। তাকবীর ভ্রুকুচকে পেছন ফিরে তাকালো। মুহূর্তেই মুখের অমায়িক হাসি মুছে গিয়ে বদলে গেল কঠিন এক অভিব্যক্তিতে। দুহাত মুষ্টিবদ্ধ হয়ে রাগ আর উত্তেজনার ছাপ স্পষ্ট হলো। বিশাল স্ক্রিনটি হ্যাক করা হয়েছে। খেলার পরিবর্তে সেখানে দেখানো হচ্ছে একটি ডকুমেন্টারি, যা মাঠে উপস্থিত সবার মনোযোগ কেড়ে নিয়েছে। স্ক্রিনে ভেসে উঠেছে কিছু চাঞ্চল্যকর ছবি আর তথ্য, যা দেখে তাকবীরের মুখ আরো কঠিন হয়ে উঠছে। সবার পরিবেশ বদলে যায় মুহূর্তেই। কেউ জানে না এই ডকুমেন্টারি কে বা কেন দেখাচ্ছে। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের একটি ছবি, হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অদ্ভুত এক কঠোরতা। এরপরই শুরু হলো আরেকটি ভিডিও। তাতে দেখা গেল তাকবীর একদল বিশালদেহী কালো বিদেশির সঙ্গে তর্কে লিপ্ত। কথাই উত্তেজনা তুঙ্গে উঠতেই তাকবীর পকেট থেকে রিভলভার বের করে ঠেকিয়ে দিল এক বিদেশির মাথায়। দর্শকেরা স্তব্ধ। মুহূর্তের মধ্যে তাকবীরের অ্যাসিস্ট্যান্ট রেয়ান সামনে এগিয়ে এসে তাকবীরকে পেছনে টেনে নেয়। এই ভিডিও শেষ হতে না হতেই শুরু হলো আরেকটি, যা পুরো সভায় বিস্ফোরণের মতো শোরগোল তুলল। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের ব্যক্তিগত ব্যাংক হিসাব। তথ্য অনুযায়ী তাকবীর বর্তমানে 16 মার্কিন মিলিয়ন ডলারের মালিক। এই সংখ্যা একজন বাংলাদেশি মন্ত্রীর জন্য এতটাই অসম্ভব যে জনতার মধ্যে ফিসফাস বাড়তে থাকে। তাকবীরের মুখে কঠিন চাপা উত্তেজনা, চোখে রাগ আর বিভ্রান্তির ছাপ। সভার পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মাঠের খেলা এখন অতীত, আর এই ডকুমেন্টারির প্রকাশনা এক অভূতপূর্ব রহস্যের দ্বার খুলে দিল সকলের মাঝে। তাকবীর চারপাশের সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রেয়ান দ্রুত গিয়ে ইলেকট্রিক সিস্টেমটি বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে স্ক্রিন অন্ধকার আধারে ডুবে যায়। কিন্তু এই সাময়িক স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। তাকবীর মাথা তুলে সামনের রাস্তায় তাকাতেই চোখে পড়ল একটা কালো মার্সিডিজের উপর। গাড়িটি স্থির দাঁড়িয়ে, যেন কারের জন্য অপেক্ষা করছিল। তাকবীরের দৃষ্টি গাড়ির দিকে পড়তেই জানালার গ্লাস ধীরে ধীরে নামলো। উদ্ভাসিত হলো রিচার্ডের বিদঘুটে আত্মবিশ্বাসী হাসি। রিচার্ডের চোখে ছিল একরকমের ঠান্ডা তাচ্ছিল্য, যা মুহূর্তেই তাকবীরের রক্তে আগুন ধরিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলো তাকবীর। রিচার্ড দূর থেকে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল। অতঃপর ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলল, এখন তোর নামমাত্র বউকে চুমু খেতে যাব আমি। কথাটা শুনতে পেল না কেউ, কিন্তু ঠোঁট নাড়ানো দেখে বুঝতে সময় লাগলো না তাকবীরের। রাগে শরীর কাঁপছিল তাকবীরের। রিচার্ড ঠান্ডা মাথায় এক ঝলক তাকিয়ে ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। তৎক্ষণাৎ তাকবীর মুষ্টিবদ্ধ হাত আরো শক্ত করে ধরে রাখল। প্রকৃত খেলোয়াড়রা কখনো শূন্য হাতে মাঠে নামে না। তেমনি রিচার্ডও এবার মাঠে নেমেছে হাতে পর্যাপ্ত প্রমাণ নিয়ে। তবে সত্যের শীর্ষে পৌঁছানো এখনো বাকি। রিচার্ডের লক্ষ্য ছিল নিখুঁতভাবে আঘাত হানা, কিন্তু অপ্রত্যাশিতভাবে এক পরিস্থিতিতে রিচার্ড আর অপেক্ষা করল না। ওর ভেতরের ক্ষিপ্ততা আরও দ্বিগুণ হয়ে ওঠে। আজকের প্রোগ্রামে স্ক্রিন হ্যাকের মূল কারিগর রিচার্ড নিজেই। এমনকি তাকবীরের গোপন ব্যাংক অ্যামাউন্টগুলোর খোঁজও রিচার্ডই বের করেছে। রিচার্ড এই কারণেই ন্যাসোকে বাংলাদেশে পাঠিয়েছিল ক্যালিফোর্নিয়ায় থাকা অবস্থায়, এবং পরবর্তীতে লুকাসকে দিয়ে ফোনে যে অ্যাকাউন্ট নম্বর পাঠিয়েছিল ন্যাসোকে, সেটাও তাকবীরই ছিল। এগুলো দিয়ে সেদিন রাতে রিচার্ড তাকবীরকে ব্ল্যাকমেল করে এলিজাবেথের কাছে গিয়েছিল। তবে বোকা তাকবীর ভাবতেও পারেনি রিচার্ড তার কাছে এক্সট্রা কপি রেখে দিয়েছিল।
রিচার্ড অনেক কিছুই উদ্ঘাটন করতে পারলেও অনেক কিছু রিচার্ডের কাছে এখনও অস্পষ্ট। কারণ তাকবীরের প্রতিটি চাল এতটাই সূক্ষ্ম আর কৌশলী। রিচার্ড জানে এই লড়াইয়ে আসল খেলা এখনও শুরু হয়নি, তবুও এবারের খেলা জমজমাট হবে। রিচার্ডের চেহারায় আজ এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা। এক মনে স্টিয়ারিং ধরে এগিয়ে যাচ্ছে দেওয়ান মঞ্জিলের পথ ধরে। উইন্ডো মিরর খোলা থাকায় সিল্কি কালো চুলগুলো হাওয়ায় উঠছে, আর খোঁচা খোঁচা চুল এসে ছুঁয়ে দিচ্ছে রিচার্ডের সমুদ্র নীল চোখ জোড়ায়। ড্রাগনের ট্যাটু খচিত হাত দিয়ে স্টিয়ারিং দক্ষতার সঙ্গে চালাচ্ছে রিচার্ড। তবে হঠাৎ করেই পেছন থেকে ভেসে এলো টায়ারের কর্কশ শব্দ। রিয়ার ভিউ মিররে তাকালে রিচার্ড দেখতে পায় তাকবীর এক ব্লু বাইকে শিকারীর মতো ছুটে আসছে রিচার্ডের গাড়ির পিছু পিছু। মুহূর্তেই রিচার্ডের চিবুক শক্ত হয়ে যায়, আর চোখে ঝিলিক দিয়ে ওঠে ক্ষোভ আর প্রতিশোধ। গিয়ার বদলে স্পিড বাড়িয়ে রিচার্ড নিজেকে প্রস্তুত করলো আরেক ধাপ এগিয়ে যেতে। ফাঁকা হাইওয়েতে শুরু হয় তুমুল রেস। কালো মার্সিডিজ আর ব্লু বাইক দুটোই শিকার আর শিকারীর খেলায় মত্ত। রাস্তার বাতাসে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা। রিচার্ড আর তাকবীর দুজনেই এমন খেলোয়াড় যারা জিততে জন্মেছে, হারতে নয়। আজও কেউ পিছু হটতে রাজি নয়। তবু রেসের শেষ দিকে তাকবীরই এগিয়ে যায়, রিচার্ডের মার্সিডিজকে পেছনে ফেলে অনেকটা দূরে। কিন্তু একেবারে চলে যায় না। কয়েক গজ গিয়ে রাস্তার মাঝখানে বাইক থামিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ায়, চিবুকে তীক্ষ্ণ গাম্ভীর্যের ছাপ। দূর থেকে রিচার্ড তাকিয়ে হেসে উঠল। স্পিড মিটারের কাঁটা তখন শীর্ষ সীমায়। হাওয়ার মতো এগিয়ে আসতে থাকলো কালো গাড়িটা। তবু তাকবীর টলল না। মাথা উঁচু করে ঠান্ডা চোখে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। দুটি শিকারীর চোখের দৃষ্টি ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে। গাড়ি যখন একেবারে ধাক্কা লাগার মুহূর্তে ঠিক তখনই রিচার্ড ব্রেক চাপে। গাড়ি থামতে থামতে এসে ঠেকে যায় তাকবীরের বাইকের একদম সামনে। তবু তাকবীরের মুখে নড়চড় নেই। ওর আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন পুরো রাস্তায় স্থির হয়ে রইল। তাকবীর ঠোঁট কেলিয়ে হাসল রিচার্ডের দিকে চেয়ে। রিচার্ড গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ধারালো চিবুকে গাড়ি থেকে বেরিয়ে এলো। তুই যে স্কুলের ছাত্র, সেই স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল আমি, তাই শাসন করতে জানি আর সীমা দেখাতেও পারি। বুঝতে পেরেছিস তো নিজের সীমা? তাকবীর বিদ্রূপের সুরে বলল রিচার্ডকে। তবে রিচার্ড তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করল না, বরং ঠান্ডা ভঙ্গিতে গাড়ির হুডে কোমর হেলান দিয়ে দাঁড়ালো। এক পায়ের উপর আরেক পা তুলে রেখে গালের ভেতর জিভ ঘুরিয়ে একরকম তুষ্ট হাসি ছড়িয়ে দিল নিজের জুতোর দিকে তাকিয়ে। তাহলে মানছিস তোর ভালো মানুষী মুখোশের আড়ালেও একটা কুৎসিত রূপ আছে? তাকবীর ঠোঁট কামড়ে হাসলো রিচার্ডের কথায়। অতঃপর বাইকের সামনে ঝুঁকলো খানিকটা। তাকবীরের হাসির মধ্যে এক ধরনের ঠান্ডা অহংকার। নিজের ঠান্ডা গলায় বলল, সবারই থাকে, তবে আড়াল করার দক্ষতা সবার থাকে না, আর সেই পার্থক্যটাই বিজয় নির্ধারণ করে। বোকা বোকা, এত বোকা শালি। রিচার্ড ঠোঁট কামড়ে আফসোসে মাথা দুপাশে ঘুরিয়ে বলতে লাগলো। তাকবীর মানে বুঝতে না পেরে ভ্রু কুচকালো। মানে? কে? এলিজাবেথ ইমরা এরিন। তাকবীরের চোখে মুহূর্তেই আগুন জ্বলে উঠল। বজ্রপাতের মতো কণ্ঠে ঝংকার তুলে বলল, মুখ সামলে বল কুত্তার বাচ্চা। রিচার্ড ঠান্ডা অথচ কটাক্ষের সুরে হেসে বলল, আমার জিনিস আমি যেভাবে ইচ্ছা বলবো, আবার যেভাবে ইচ্ছা সেভাবে আদর করব। তার আগে 10টা জুতোর বাড়ি দিয়ে নেব তোর মতো দুমুখকে জীবনের সবথেকে বড় আস্থায় জায়গানোর বসানোর জন্য। তাকবীর সোজা হয়ে বলল, সব জায়গায় তুই হয়তো রিচার্ড, কিন্তু সেই একটা জায়গায় আমি তাকবীর। আমি আস্থার স্থান অর্জন করেছি আমার কর্মে, আর তুই ঘৃণা কুড়িয়েছিস তোর ব্যবহার দিয়ে। আমার জীবনের সব যদি আমি ত্যাগ করতে পারি ওর জন্য, তাহলে সব ধ্বংসও করে দিতে পারবো। সরে যা আমাদের মাঝখান থেকে। রিচার্ডের ঠোঁটে তৃপ্তির হাসি খেলল। চিন্তা করিস না, তোর দিনও আসছে সামনে। সেই দিন কিভাবে শেষ করব তা কল্পনাও করতে পারবি না। থেমে বলল, আর কি বসছিস, সরে যাওয়ার কথা? হাউ ফানি। আরো গম্ভীর হলো তাকবীরের গলা। বলল, যে চোখের আশায় চেয়ে থেকে লাভ নেই, যেই চোখের বিষ তুই। যেই চোখে একবার নিজেকে আটকেছি, সেই চোখের বিষও আমার জন্য পানীয়। আমি বিষ খেয়ে বাঁচতে জানি, আর তুই আগুনে পুড়তে পারিস কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। তাকবীর মলিন হেসে জবাব দিল, যে চোখে নিজের ধ্বংস দেখতে পায় তার কাছে বিষ কিংবা আগুন সবই নস্যি। হঠাৎ করেই অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। হাসতে হাসতে শরীর কেঁপে উঠছে। তাকবীরের সমস্ত নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে রিচার্ডের বিদঘুটে হাসির শব্দ। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল তাকবীর। হাসলেই কোনো কিছু বদলে যাবে না,
এলোকেশি আমার ছিল, সবকিছুর পরেও আমারই হবে। হাসি থামল রিচার্ডের। তাকবীরের দিকে ভ্রু গুছিয়ে চেয়ে সরু গলায় বলল, যখন আমার বাচ্চার মামা ডাক শুনবি তখন তোর বাবা ডাক শোনার শখ গুছে যাবে। রিচার্ড বিদ্রুপের সুরে ছুড়ে দিল কথাটা। তাকবীরের ঠোঁটের কোণে তিক্ত হাসি খেলল, চিবিয়ে চিবিয়ে বলল, বাবা ডাক শোনার শখ গুছাতে হয় না রিচার্ড কায়নাত, সেটা অর্জন করতে হয়, আর তুই সেটা কোনোদিন পারবি না। আই হ্যাভ অলরেডি ডান এভরিথিং। দাঁতে দাঁত পিষে ধরল তাকবীর। রিচার্ড ঠোঁটের কোণে কটাক্ষের হাসি ঝুলিয়ে দেখছে তাকবীরের ক্ষিপ্ততা। লজ্জা করে না একটা মেয়েকে নিয়ে এভাবে কথা বলতে? চোখ বড় বড় হয়ে গেল রিচার্ডের। চমকানোর ভান ধরে গদগদ করে বলল, তওবা তওবা, নিজের দাখিলকৃত জিনিস নিয়ে কথা বলাতে যদি পাপ হয়, তবে এই পাপ আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় করি। সকালে শাওয়ার নিয়ে বেরোনোর পর থেকে শুরু করে আবার শাওয়ারে ঢোকা পর্যন্ত। এত নোংরা মস্তিষ্ক নিয়ে রাতে ঘুমাস কি করে? রিচার্ড ঘাড় কাত করে ভ্রু উঁচিয়ে বিটলামে সরে বলল, তোর বোনের পাশে ঘুমায়। আমার বোন মানে কে? এলিজাবেথ। চিবুক শক্ত হলেও রাগল না তাকবীর, বরং তাচ্ছিল্যের হাসি দিল। নারী পাচারকারীদের কাছ থেকে এর থেকে ভালো আর কি বা আশা করা যায়? মুহূর্তেই গম্ভীর হয়ে গেল রিচার্ডের চওড়া তামুক। শক্ত হয়ে এলো কণ্ঠস্বর, শালা, আমি তো তাও টাকার বিনিময়ে মেয়েদের কিনে নেই। যারাই আমার লাইনে আছে স্বেচ্ছায় আছে, কিন্তু তুই তো জান নিয়ে নিস ডিরেক্ট টাকার জন্য। শুকনো মুখে চিড়ে ভেজে না, প্রমাণ দে। তাকবীর তুষ্ট হেসে বললেও রিচার্ড সাবলীলভাবেই হাসল। ঠোঁট কামড়ে চোখ বুজে অনর্থক মাথা নাড়ল দুপাশে, পরপর চোখের পাতা খুলল। ঠোঁট গোল করে মুখ দিয়ে চো চো শব্দ করে বলল, হ্যাঁ, এবার ভিজবে। ধরিত্রীর মাটি সিক্ত হবে তোর তাজা রক্তে, আর তোর রক্ত ঝরবে তোর পাপের কারণে। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। তাকবীর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, নিজেকে কি নিষ্পাপ দাবি করছিস? আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমি নিজেকে এক রূপের দাবি করছি, আমি সব জানি। তুই আমার জানিস। কোনটা আমি না জানি বল? এই যেমন ধর আজকে লাল রংটা। এ কথা বলে রিচার্ডের দিকে চোখ টিপল তাকবীর। পরপর রেয়ানের মেসেজ দেখে জবাবের অপেক্ষা না করে দ্রুত স্থান ত্যাগ করল তাকবীর। দুপুরের উষ্ণ হাওয়ার মধ্যে রিচার্ডের দাঁতে দাঁত পেশার শব্দ আরো স্পষ্ট শোনা গেল। ক্রোধে চোখের নীলমণির পাশে সাদা অংশ রক্তিম বর্ণ ধারণ করল। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে উপন্যাসটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, সাথেই থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে।